হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি প্রিপোজিশনের উপর একটা সহজ করে একটা ইজি ক্লাস নেব। গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমি আমার যে বইটা আসতেছে সেই বইয়ের পাতা থেকে আমি একদম ইজি করে পড়াবো। আর পড়ানোর শেষে তোমরা রিফাত স্যারের পানি 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 গান গাইতে পারবা। আমি দেখো গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহারগুলো পড়াবো আমার বইয়ের 6টা থেকে 7টা পাতার ভিতরে। আমি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, প্রথমে কোনো কিছুর উপরে বুঝাইতে অন, ওভার, অ্যাবভ, আপ এই 4টা প্রিপোজিশন ব্যবহার করা হয়। কোনো কিছুর উপরে বুঝাইতে অন, ওভার, অ্যাবভ, আপ এই 4টা প্রিপোজিশন ব্যবহার করা হয়। এখন কথা হলো কখন অন ব্যবহার করা হয়, কখন ওভার ব্যবহার করা হয়, কখন অ্যাবভ ব্যবহার করা হয়, কখন আপ ব্যবহার করা হয়। এইটা আমরা উদাহরণ এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে দেখব। আচ্ছা, প্রথমে আমরা অন মানে উপরে, এইটার ব্যবহারটা আমরা যদি বলতে চাই কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকবে, কোনো কিছুর উপরে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে। এখন আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, এই চিত্রটায় এই যে টেবিলের উপরে বইটা আছে অবশ্যই স্পর্শ করে আছে, টেবিলের উপরে বইটা আছে অবশ্যই স্পর্শ করে আছে। স্পর্শ করে থাকলে সেখানে অন ব্যবহার করা হয়। তাহলে এটা যদি আমি উদাহরণে আসি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে, অনের ব্যবহার ইজি হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর যদি আমরা ব্যবহারে আসি, 2 নম্বর ব্যবহারে যদি আমরা আসি, 2 নম্বর ব্যবহারটা আমরা দেখি। 2 নম্বর ব্যবহার ওভার মানে উপরে। কোনো কিছুর উপরে থাকবে কিন্তু চলমান অবস্থায় থাকবে, কোনো কিছুর উপরে থাকবে কিন্তু চলমান অবস্থায় থাকবে। যেমন যদি আমি উদাহরণ দিই, বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, এই লোকটার মাথার উপর দিয়ে পাখি উড়ে চলে যাচ্ছে, এই লোকটার মাথার উপর দিয়ে পাখি উড়ে চলে যাচ্ছে মানে চলমান অবস্থায় আছে। কোনো কিছুর উপরে চলমান অবস্থায় থাকলে ওভার ব্যবহার করা হয়। 3 নম্বরে যদি আমি ব্যবহারে আসি, 3 নম্বরে যদি আমি আসি তাহলে 3 নম্বরটা অ্যাবভ মানে উপরে। কোনো কিছুর উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবভ ব্যবহার করা হয়। এটা যদি আমি উদাহরণ যদি আমি দেখি তাহলে আমরা দেখব যে এই একটা মহিলা, এর মাথার উপরে আকাশ আছে, এর মাথার সাথে তো আকাশ স্পর্শ করে নেই, অবশ্যই উপরে আছে। কোনো কিছুর উপরে কিন্তু স্থির থাকবে, সেই ক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করা হয়। উদাহরণটা তাহলে আমি দিই, দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে আকাশ। আচ্ছা, উপরে আরেকটা ব্যবহার করা হয়, সেটা হলো আপ মানে উপরে। কোনো কিছু নিচ থেকে উপরে গতিশীল হইলে সেইখানে আপ ব্যবহার করা হয়। যেমন এই লোকটা নিচে থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছে, তাহলে এটার যদি আমি উদাহরণ দিই তাহলে হবে আই অ্যাম গোয়িং আপ দ্য স্টেয়ার্স। এখানে কিন্তু স্টেয়ারের সাথে একটা এস আছে, মানে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি। নিচ থেকে উপরে গতিশীল হইলে আপ। আচ্ছা, আমাদের উপরে আমাদের 4টা প্রিপোজিশন অন, ওভার, অ্যাবভ, আপ, 4টা প্রিপোজিশনের ব্যবহার শেষ। এবার আমরা নিচে চলে আসি। নিচে কোনো কিছু নিচে বোঝাতে ভিন্ন ভিন্ন অর্থে বিলো, আন্ডার, বিনিথ, ডাউন এই 4টা প্রিপোজিশন ব্যবহার করা হয়। কোনো কিছু নিচে বোঝাইতে বিলো, আন্ডার, বিনিথ, ডাউন এই 4টা প্রিপোজিশন ব্যবহার করা হয়। কোনো কিছু নিচে কিন্তু স্পর্শ করে থাকবে, সেই ক্ষেত্রে বিলো ব্যবহার করা হয়। যেমন আমি এইখানে যদি চিত্রের মাধ্যমে যদি আমি চিত্রটা দেখি, এখানে এই গাছের যে আমগুলা, এই আমগুলা আপনার বোটার সাথে কিন্তু স্পর্শ করে লেগে আছে। কোনো কিছু নিচে স্পর্শ করে লেগে থাকলে সেখানে বিলো ব্যবহার করা হয়। তাহলে উদাহরণ যদি আমি দিই, দ্য ম্যাঙ্গোস আর বিলো দ্য ট্রি, গাছের নিচে আম ঝুলছে। কোনো কিছু নিচে থাকবে কিন্তু অবশ্যই তার সাথে স্পর্শ করে লেগে থাকা লাগবে। আচ্ছা, এবার আন্ডার দেখি। আন্ডার মানেও নিচে, কোনো কিছু নিচে কিন্তু মাটি স্পর্শ করে থাকবে, সেখানে আন্ডার। এই লোকটাকে আমরা লক্ষ্য করি, এই যে আমাদের এই লোকটাকে যদি আমরা লক্ষ্য করি, এই যে লোকটা, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এই লোকটাকে আমরা লক্ষ্য করি, এই লোকটা গাছের নিচে আছে কিন্তু আবার মাটি স্পর্শ করে আছে। কোনো কিছু নিচে থাকবে কিন্তু মাটি স্পর্শ করে থাকবে, সেই ক্ষেত্রে আন্ডার। উদাহরণ যদি আমি দিই, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, লোকটি গাছের নিচে দাঁড়িয়ে আছে।
লোকটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি এবারে বিনীতে আসি। বিনীত মানেও নিচে, যার নিচে তার সঙ্গে স্পর্শ করে থাকবে। বালিশের নিচে এই ফোনটা আছে, কিন্তু বালিশের সাথে কিন্তু আমাদের এই ফোনটা স্পর্শ করে লেগে আছে। আচ্ছা, বিনীতের সব থেকে বেটার এক্সাম্পলটা হলো কবর। আমরা যখন কবরে থাকবো তখন কিন্তু আমাদের সেটার সাথে একবারে আষ্টে পিষ্টে থাকা লাগবে, যার নিচে তার সঙ্গে স্পর্শ করে থাকবে। আমি এখানে বালিশের নিচে একটা ফোন রাখছি, এই ফোনটা কিন্তু বালিশের সাথে আষ্টে পিষ্টেই আছে। তাহলে এটা যদি উদাহরণ আমি দেখি, উদাহরণটা আমি দিছি, দ্য মোবাইল ইজ বিনিথ দ্য পিলো। পিলো মানে বালিশ, মোবাইলটি হয় বালিশের নিচে। নিচে ব্যবহৃত মানে নিচে প্রিপোজিশনের ক্ষেত্রে আরেকটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেটা হলো ডাউন। ডাউন মানেও নিচে। কোনো কিছু উপর থেকে নিচে গতিশীল হইলে, এই লোকটা সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামতেছে, এই ক্ষেত্রে ব্যবহার করা হবে ডাউন। তাহলে এটা যদি আমি উদাহরণ দিই, তাহলে উদাহরণটা হবে আই অ্যাম গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স। আই অ্যাম গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স। উপরে এবং নিচে চলে গেল, আমাদের 8টা প্রিপোজিশন শেষ। আচ্ছা, এইবার আমরা প্রিপোজিশন টু এর ব্যবহারে আসি। টু মানে নির্দিষ্ট দিকে যখন বোঝাবে তখন টু ব্যবহার করা হবে। যেমন এই ছেলেটা, আমি যদি এখানে আসি, এই ছেলেটা কিন্তু এই যে একেবারে স্কুলের দিকেই যাচ্ছে, নির্দিষ্ট দিকে বুঝাইলে টু ব্যবহার করা হয়। এটা যদি উদাহরণ আমি দিই, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি টুয়ার্ডসে আসি, কোনো দিকে যাওয়া বোঝাতে, কিন্তু সেখানেই যে যাবে তার কোনো নিশ্চয়তা নাই, অর্থাৎ নির্দিষ্ট করে সেখানেই যাবে তার কোনো একেবারে 100% নিশ্চয়তা নাই। যেমন এইখানে এই যে আমি এই ছেলেটার কথা বলি, এই ছেলেটা হলো বান্দর ছেলে, ঠিক আছে? আমি এখানে লিখলাম এই ছেলেটা হলো বান্দর ছেলে। এ যে স্কুলে যাবে তার কোনো গ্যারান্টি নাই, মানে বান্দর পোলা, এ যে স্কুলে যাবে তার কোনো গ্যারান্টি নাই, মানে যে কোনো দিকে যাবে কিন্তু সেখানেই যে যাবে তার কোনো নিশ্চয়তা নাই, সেখানে টুয়ার্ডস ব্যবহার করা হয়। যেমন শি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছে, তার কোনো নিশ্চয়তা নাই। টু আর টুয়ার্ডসের মনে হয় আমি পার্থক্যটা আমরা বুঝাইতে, টু আর টুয়ার্ডসের পার্থক্য মনে হয় বুঝাইতে পারছি। টু হলো নির্দিষ্ট দিক, আর টুয়ার্ডস হলো নির্দিষ্ট মানে কোনো দিকে যাবে কিন্তু সেখানে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। ইন কখন ব্যবহার করা হয়? ইন হলো আগে থেকেই কোনো জায়গার ভিতরে যদি অবস্থান করা বোঝায় তাহলে ইন ব্যবহার করা হয়। আগে থেকেই কোথাও সে আসে সেখানে ইন ব্যবহার করা হয়। আবার যদি খোলামেলা জায়গা হয় সেখানেও ইন ব্যবহার করা হয়। যেমন এই লোকটা আগে থেকে আমি ধরে রাখি যে এই লোকটা মাঠের ভিতরে ছিল, তাহলে সেখানে ইন ব্যবহার করা হবে। আর খোলামেলা জায়গার ক্ষেত্রেও কিন্তু ইন ব্যবহার করা হয়। তাহলে এখানে দ্য ম্যান ইজ ইন দ্য ফিল্ড, অর্থাৎ লোকটা মাঠের ভিতরে। এবার ইনসাইড দেখি, আবদ্ধ জায়গায় ইনসাইড বসে। আবদ্ধ জায়গা বলতে একটা ঘর, এটা আবদ্ধ জায়গা ইনসাইড বসে। দ্য ম্যান ইজ ইনসাইড দ্য রুম, লোকটা ঘরের ভিতর আছে। আবদ্ধ জায়গা ইনসাইড ব্যবহার করা হয়। ইনটু কখন? বাহির থেকে কোনো জায়গায় প্রবেশ করা বুঝাইলে এখানে গতি আর অবস্থারও পরিবর্তন হইতে হবে। যেমন আমি এখানে এই চিত্রটার দিকে লক্ষ্য করি, এই চিত্রটায় কি দেখা যাচ্ছে? এই চিত্রটায় দেখা যাচ্ছে লোকটা বাইরে থেকে দরজা খুলে ভিতরের দিকে প্রবেশ করতেছে। তার মানে কিন্তু ও যেহেতু বাইরে থেকে হাইটে ভিতরে চলে আসছে, তার মানে কিন্তু ওর অবস্থার পরিবর্তন হয়েছে। বাহির থেকে কোনো জায়গায় প্রবেশ করা বুঝালে এখানে গতি প্লাস অবস্থার পরিবর্তনটাও বোঝাবে, সেই ক্ষেত্রে ইনটু। তাহলে আমি যদি উদাহরণে আসি, হি ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে ঢুকছে, সেখানে ইনটু বসবে। আমার বইয়ের 3টা পাতা পড়ানো হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এইবার আউট অফ অনেক হয়ে গেছে, তো বড় ক্লাস কেউ দেখবে না।